সুপ্রিয় দর্শক, আমি পেপার স্ট্যান্ড থেকে ছোট খবর বড় খবর কন্টেন্ট নিয়ে এফএম ইসমাইল চৌধুরী এফএম নিউজ থেকে আজকে আবার হাজির হয়েছি। আজকে আমাদের প্রথম একটি অর্থনৈতিক পত্রিকা দিয়ে আমরা শুরু করব, বণিক বার্তা। বণিক বার্তায় বলছে, কোটা প্রথার সেই পুরনো পথেই হাঁটছি আমরা। স্বাধীনতার পর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। 1972 সালের 5ই সেপ্টেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের এক নির্বাহী আদেশে তা কার্যকর হয়। এর আগে খসড়া সংবিধানের 29-3 ক উপধারায় নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন সেই উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না বলে বিধান রাখা হয়। একই বছরের 4 নভেম্বর জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত এবং 16ই ডিসেম্বর কার্যকর হয়। মুক্তিযোদ্ধাদের উপহার হিসেবে দেয়া এই বিশেষ সুবিধা পরবর্তী 5 দশকে তাদের সন্তান ও নাতি নাতি পর্যন্ত বিস্তৃত হয়। দর্শক, এই বিষয়টি কোটার বিষয়ে আমি বেশি বিস্তারিত বলার কোনো আর দরকার নেই। আপনি দেখেন, একজন নারী আবার পথে নেমেছে, কোটা না মেধা, মেধা, মেধা। এই কোটা আন্দোলন নিয়ে তো সরকারেরই পতন হয়েছে। স্বৈরাচার হাসিনা সরকার এই কোটা নিয়ে অতিমাত্রায় খেলতে গিয়ে তার হাত আগুন নিয়ে খেলার মতো তার হাত পুড়ে গেছে। আমরা দ্বিতীয় আরেকটি শিরোনামে যাই। এই দেখছেন আপনি একটি কন্টেইনার টার্মিনালের একটি ছবি। এখানে বলা হচ্ছে যে ঢাকার অদূরে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল। পদ্মার পারে হবে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট। পানগাঁও প্রকল্প ব্যর্থ, মুন্সিগঞ্জের বন্দর কতটা কাজে আসবে? এখানে আবারও যদি বুড়িগঙ্গার তীরে যে একটি কন্টেইনার পোর্ট বা টার্মিনাল করার যে দেখা যাচ্ছে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট এখানে হবে, আমরা দেখি এর বিস্তারিত সংবাদ আমরা ভবিষ্যতে কি আমাদের সামনে আসে। বণিক বার্তা আরেকটি ব্যতিক্রম একটা খবর ছেপেছে, বাংলাদেশের বিরুদ্ধে চুরি করা গম আমদানির অভিযোগ ইউক্রেনে। ইউক্রেন এমন কি অভিযোগ করলো? রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের অঞ্চল থেকে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গম আমদানি করছে বলে অভিযোগ কিয়েভের। এ বিষয়ে ঢাকাকে একাধিকবার সতর্ক করলেও চূড়া না হয় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবে ইউক্রেন। এটা সত্যি খুব একটি ভয়ঙ্কর খবর। এটা নিয়ে সরকারকে আরো তৎপর হতে হবে। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 36 বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায়। মালয়েশিয়া এখন জঙ্গি তৎপরতার কারণে ওই দেশের সরকার বাংলাদেশিদের গ্রেপ্তার করছে। এটা খুব উদ্বেগজনক একটি সংবাদ। বণিক বার্তায় আরেকটি সংবাদ আমার চোখে নজরে এসছে, সেটা হচ্ছে সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখে সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা অনেকদিন আগে থেকে কাজ করছেন। সারা বিশ্বেই উনি এ বিষয়ে মানুষকে সচেতন করা এবং উদ্বুদ্ধ করার পিছনে তার যে অবদান, এটা অনেক দেশে এখন সামাজিক ব্যবসা চালু হয়েছে। অনেক দেশগুলোতে ইউনিট সেন্টারের মাধ্যমে এই ব্যবসা চালু হয়েছে এবং আমাদের দেশেও একটি স্থায়ী সামাজিক ব্যবসার কেন্দ্রে উনি এই ডে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। সামাজিক ব্যবসা সম্পর্কে আমাদের আরো জানতে হবে এবং আমরা মনেই করি যে সামাজিক ব্যবসা ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে যে এটি একটি প্রয়োজনীয় বর্তমান বিশ্ব ব্যবস্থায় এবং মানুষের দারিদ্রতা নিরসনের জন্য সামাজিক ব্যবস্থার কোনো বিকল্প নেই আমাদের, এরকম ধারণা। ইরানের পরমাণু প্রকল্পে $30 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানকে হামলার আগে এই কূটনৈতিক তৎপরতা ছিল। আমরা শুনছি যে ট্রাম্প এখন খুব লোভনীয় অফার দিচ্ছে ইরানকে। আমরা দেখি এখন পরবর্তীতে কোন পর্যায়ে যায়। বণিক বার্তা একটি সংবাদ ছেপেছে, দেশের সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রোড মার্চ শুরু, ঢাকা টু চট্টগ্রাম। এখানে কমিউনিস্ট পার্টি, বাম দলগুলো, বিশেষ করে কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাসদ সহ এখানে প্রায় 50টি দল এখানে অংশগ্রহণ করছে এবং এই খুব সফলভাবে রোড মার্চটি
শেষ হবে, আজকে তারা ফিরে আসবে। আমরা প্রথম সারিতে দেখছি রহিন হোসেন প্রিন্সকে, আমরা দেখছি ডক্টর মুস্তাক হোসেনকে, আমরা সামনের সারিতে আরো অনেককেই দেখছি, ব্যারিস্টার ফারাকেও দেখছি। তো আমরা মনে করি যে এই রোডমার্চটির প্রয়োজন ছিল সরকারকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য যে এই দেশের মানুষ কখনোই দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেবে না, বা বিদেশিদের কাছে তারা করিডোর বা বন্দর কোনোভাবে ইজারা দিবে না, এটি তার প্রমাণ। তবে এখানে বিশ্লেষকদের মতামত দাবি রাখে যে আমাদের বন্দর এত বড় সমুদ্র আমাদের পড়ে আছে, এটাকে আমাদের কাজে লাগাতে হবে, এবং সেই কাজে লাগানোর ব্যাপারে আমাদের কতটুকু সক্ষমতা আছে সেটাও ভেবে দেখার বিষয় আছে। তো সেই বিষয়টি আমরা মনে করি যে পরবর্তীতে অর্থনৈতিক বিশ্লেষকরা এগুলো তুলে ধরবেন এবং জনগণকে জানাবেন। আমাদের সামনে এখন আছে প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে রাজনীতি ও গোষ্ঠীদ্বন্দ্বে খুনোখুনি। দেশে এখন যেই আইন শৃঙ্খলার পরিস্থিতি তা সত্যি উদ্বেগজনক, এবং মব জাস্টিস এবং মব ভায়োলেন্সের বিষয়ে এখন নতুন করে বলার আর কিছু নেই। এই জিনিসটি বেশ ভোগাচ্ছে, এবং ইতিহাসে আমার মনে হয় যে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন তাকে ইতিহাসের প্রশ্নের মুখোমুখি হতে হবে। এতে জনগণের সামনে তাকেও মুখোমুখি হতে হবে যে তার সময় তিনি মব জাস্টিস নিয়ন্ত্রণ করতে পারেননি। 20 বছরের মোট খুন 1509, নরসিংদীতে খুনের পরিসংখ্যান, এটি একটি অত্যন্ত উদ্বেগের খবর আমরা দেখছি। প্রথম আলোর অন্যান্য খবর আরো কি কি আছে আমরা দেখি। আরেকটি সংবাদ, সেটা হচ্ছে অভ্যুত্থানের পর নতুন শুরুর সুযোগ কি হাতছাড়া হচ্ছে? গণ অভ্যুত্থানের 11 মাস, নতুন শুরুর আশা জাগানো বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি নানা দিকে উঠে এসেছে দ্য ইকোনমিস্টের গত বৃহস্পতিবারের এই প্রতিবেদন। ইকোনমিস্টে আরো কিছু খবর ছেপেছে, যেটা আমরা দেখি সংহতির চেয়ে প্রতিপক্ষকে আক্রমণ বেশি, যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না, সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্ন আছে। এবং আমি যতটুকু জেনেছি যে ইকোনমিস্টে এখানে যে দলকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সেটি গণতন্ত্রের জন্য কতটুকু গণতন্ত্রকে দুর্বল করবে না শক্তিশালী করবে, এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন ওখানে আছে। আমরা যদি একটি ছবির দিকে তাকাই, ইরানে ইসরায়েলি হামলায় নিহত এক সেনার দাফনের সময় শোকার্ত স্বজনের বিক্ষোভ বৃহস্পতিবার তেহরানে মেয়েরাও মহিলারাও রাস্তায় নেমে এসেছেন বিদ্রোহের কারণে। তেহরানে ভয়ঙ্কর 12 দিন বাংলাদেশি সাংবাদিকের, বাংলাদেশের একজন সাংবাদিকের ভয়ঙ্কর যে অভিজ্ঞতা এখানে বর্ণনা করা হয়েছে। আমরা দেখব যে আরো কি দেখা যায়। ইরানকে আলোচনায় ফেরাতে গোপন চেষ্টা যুক্তরাষ্ট্রের, কি সেই গোপন চেষ্টা আমাদের একটু পরে দেখতে হবে। সরকার বলছে মঙ্গলবারে আলোচনায় বসবে এনবিআর এর সাথে, কর্মকর্তা কর্মচারীর সাথে। মার্চ টু এনবিআর ও লাগাতার শাটডাউন কর্মসূচি আজ থেকে শুরু হবে। আমরা দেখি এটি কোন পর্যায়ে যায়, যদিও এটা কাম্য নয়। শাটডাউন হলে তো দেশের অর্থনীতির জন্য খুবই একটি উদ্বেগজনক খবর হবে, এবং সরকারকে এ বিষয়ে আগামীকালের জন্য বা মঙ্গলবারের জন্য বসে না থেকে এখনই তাদের সাথে বসা উচিত, বসে আলোচনা করা উচিত। এটি নিশ্চয়ই সরকারকে বুঝিয়ে বলতে হবে না। বাংলাদেশ থেকে স্থলপথে 9 ধরনের পণ্য আমদানিতে ভারতের আবার নিষেধাজ্ঞা। ভারত একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে, আর আমরা চেয়ে দেখছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরো সক্রিয় হতে হবে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে। যে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা কেন এগুলো, যেগুলো গত সরকারের সময় নিষেধাজ্ঞা আওতায় ছিল না, এখন তারা কেন নিষেধাজ্ঞা দিচ্ছে। এই বিষয়ে কূটনৈতিক তৎপরতা আরো জোরে সোরে চালাতে হবে আমি মনে করি। প্রথম আলো একটি ছবি ছেপেছে গাজার উপরে, যে ক্ষুধার্ত শিশুরা খাবারের হাহাকার কিভাবে দাঁড়িয়ে আছে। এটি বিশ্ব বিবেককে নাড়া দিবে আর কবে, মানে গাজার লোকজন, গাজার অধিবাসীরা আর কতদিন এই অশান্তিতে এবং এই দুঃখ দুর্দশায় ডিসপ্রেশন ভুগবে, তা বিশ্ব বিবেক এ ব্যাপারে জাগ্রত হোক, সেটাই আমরা মনে করি। রান্না করা খাবারের সংগ্রহের অপেক্ষায় ফিলিস্তিনিরা। গতকাল গাজা নগরের একটি দাতব্য সংস্থার খাদ্য কেন্দ্র থেকে ছবিটি তোলা হয়েছে।
প্রথম আলো আরেকটি ব্যতিক্রম খবর ছেপেছে, 3 দিনের বেশি বন্দি, জমি পাওয়া যাচ্ছে না নতুন কারাগারের জন্য। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অতিরিক্ত বন্দীদের স্বল্প জায়গায় রাখতে গিয়ে তাদের নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। আমার দেশ বলছে, সাবেক সিইসি নুরুল হুদার যত অপকর্ম, প্রতিটা রিপোর্টে গিয়ে নিশ্চয়ই পড়ে দেখতে হবে যে যত অপকর্ম, কত ধরনের অপকর্ম তিনি করেছেন। আমরা যদি একটু চোখ বুলাই, 2018 নির্বাচন ছিল বিতর্কিত, যেটা ছিল রাতের ভোট, রাতের ভোটের মূল হোতা। এই রাতের ভোটের বিষয়টি সবার আগে একটি দল, বাম দল আমরা বলি, বাম গণতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ, তাদের জাতীয় কমিটির মিটিং এ সেই সময় এই বিষয়টি তারা উল্লেখ করে এনেছিল যে এটি সেই নির্বাচনটি হয়েছিল রাতের বেলায় হয়ে গিয়েছিল, এবং তারা তাদের সভায় প্রস্তাবে, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম বলে আমি যে বিষয়টি শেয়ার করছি, সেই সময় তারা এটা একটা নিন্দা প্রস্তাব করেছিল এবং তারা 14 দল থেকে বের হয়ে আসছিল, এসে বিরোধী দলে তৎকালীন সেই হাসিনা সরকারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে, এবং এই রাতের ভোটকে তারা প্রত্যাখ্যান করেছিল। তার আমলে ইউপি নির্বাচন ছিল রক্তাক্ত। খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেননি তিনি, ডক্টর কামাল হোসেনের সঙ্গে দুর্ব্যবহার করেন। সত্যি এই এখন এমন অনেক কিছু বেরোচ্ছে যেটা তার তার ব্যবহারের চরিত্রটি ফুটে উঠছে, উনি কেন এরকম দম্ভ দেখাচ্ছেন সেটা আমাদের ভেবে দেখতে হবে, এবং নিশ্চয়ই তার যে বিচার হবে সেই বিচারে দেশবাসী আরো অনেক কিছু জানতে পারবে। বাংলাদেশকে আরো কম পানি দেওয়ার চিন্তা ভাবনা করছে ভারত, গঙ্গা চুক্তি সংশোধনের উদ্যোগ ভারতের। গণভবনে হাসিনার লুকিয়ে রাখা গুরুত্বপূর্ণ নথির হদিশ নেই, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ 5,000 নথি উধাও, বিক্ষুব্ধ জনতাও নিয়ে যায় অনেক কাগজপত্র, অন্য দেশের হাতে গেলে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হওয়ার আশঙ্কা, নথি লুট হওয়াকে রহস্যজনক মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। ছেপেছে আমার দেশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কোথায় যাচ্ছে, এখানে একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট আছে যে দলীয় বিবেচনায় বহু কলেজ অনুমোদন ও শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের ক্লাসের অনুপস্থিত ও গাইড নির্ভরতা বাড়ছে, বড় ধরনের সংস্কারের পরামর্শ শিক্ষা সংস্কৃতিতে, কলেজ মনিটরিং এর জন্য প্রস্তুত করা হচ্ছে সফটওয়্যার, গঠন করা হচ্ছে জেলাভিত্তিক মনিটরিং সেল। বাংলাদেশ প্রতিদিন বলছে আতঙ্কে 3 নির্বাচনের কুশলীরা, শুধু 3জন সিইসি যে আপনার আতঙ্কে আছে এবং তাদেরকে যে ধরা হয়েছে তা নয়, এবং ওই সময় যারা বিভিন্ন উচ্চ পদে জড়িত ছিল তারাও আতঙ্কে ভুগছে। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি টপার নিউজ আসছে, বৈঠকের বিষয়ে পরিষ্কার করার দাবি, ইমরানকে মাইনাস করার অভিযোগ, সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের। ট্রাম্প কেন সাংবাদিকদের উপর খেপেছেন এটি পড়লে আমরা বুঝতে পারবো। এএপির একটি প্রতিবেদন, বন্দুকের মুখে মুসলমানদের পাঠাচ্ছে ভারত। বাংলাদেশ প্রতিদিনের এমন একটি খবর খুব উদ্বেগজনক, ভারত যে পুশিং করছে, প্রতিদিনই প্রায় 10 জন 12 জন 15 জন এরকম বিভিন্ন সংখ্যার লোকজনকে ভারত থেকে বাংলাদেশে পুশিং করছে, এবং সেটা বন্দুকের মুখে করছে ভয় দেখিয়ে। দেখি এখানে ছোট্ট করে একটু পরে, কোনো ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাচ্ছে ভারত। এ নিয়ে মানবাধিকার কর্মী, আইনজীবীরা কড়া সমালোচনা করছেন, তারা বলছেন এসব বহিষ্কারের বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে করা হচ্ছে। অর্থাৎ সে দেশে যদি কোনো পাসপোর্টবিহীন কোনো বাংলাদেশি পাওয়া যায়, সেটা নিয়ম হচ্ছে যে সেই দেশ তাদেরকে আইনের আওতায় আনবে, এবং কোর্ট বিচার ব্যবস্থার মাধ্যমে, আইনের মাধ্যমে যে সিদ্ধান্ত হবে সেটি করবে, যেটি বিএনপি নেতা সালাউদ্দিনের সময় হয়েছিল। উনি দীর্ঘদিন ভারতকে থাকতে হয়েছিল, যেহেতু উনি ওখানে একজন পাসপোর্টবিহীন হিসেবে তারা তাকে গ্রেপ্তার করেছিল। বিএনপি নেতা সালাউদ্দিন আরো বলছেন, বৈঠকের বিষয়ে পরিষ্কার করার দাবি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করছে বিএনপি, তবে তাদের বৈঠকের বিষয়টি আরো পরিষ্কার হওয়া উচিত। জনমনে এ নিয়ে নানা প্রশ্ন, নানা আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশ প্রতিদিনে আরেকটি খুব উদ্বেগজনক খবর যে কাদেরের কালো অধ্যায় কমিটির জন্য নিলামের মতো নেওয়া হতো টাকা। ওয়ার্ড কমিটি নেওয়া হতো 5 থেকে 20 লাখ, থানা কমিটি, ইউপি চেয়ারম্যান, জেলা কমিটি, মহানগর কমিটি, উপজেলা কমিটি, পৌর মেয়র থেকে নেওয়া হতো 5 থেকে 10 কোটি টাকা। এটি সত্যিই একটা উদ্বেগজনক এবং এর বিচার হওয়া উচিত। বিচারের মাধ্যমে তার যেই শাস্তি পাওনা হবে সেটা সেটা তাকে ভোগ করা জনগণের আমি মনে করি আকাঙ্ক্ষা। আমরা ডেইলি স্টারে দেখেছিলাম গাজার শিশুরা কিভাবে খাদ্যাভাবে ভুগছে। এটি একটি অতি মর্মান্তিক একটি দৃশ্য। প্যালেস্টাইনস লাইন আপ টু রিসিভ হট মিলস অ্যাট এ ফুড ডিস্ট্রিবিউশন পয়েন্ট ইন গাজা। বিশ্ব বিবেক, বিশেষ করে মুসলিম দেশগুলো, ওআইসি কেন নিশ্চয় বসে থাকে বা বসে আছে? তারা মানবিক সহায়তা তো তাদেরকে প্রদান করতে পারে। আমি মনে করি তাদের ইতিমধ্যে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। ইন্ডিয়া বন্ডস ল্যান্ড ইম্পোর্ট অফ জুট ইয়ার্ন ফ্রম বাংলাদেশ। এই বিষয়টিও আমাদের অর্থনীতির জন্য একটি উদ্বেগজনক খবর। Hindu devotees across the country celebrated Ratha Yatra ফেস্টিভ্যাল। এটা আমাদের দেশের হিন্দু সম্প্রদায় প্রতি বছরই পালন করে থাকে। জিনিসটা দেখতে হবে। এখানে ফখরুল বলেছেন যে বিএনপি জেনারেল সেক্রেটারি চায়না ভিজিট সাকসেসফুল। আমরা এই বিষয়টি পড়ে দেখব যে উনি কেন এটাকে সাকসেসফুল বলছেন। দ্য ইকোনমিস্ট আরেকটি প্রতিবেদন যেটা ওরা ছেপেছে তার উপরে ডেইলি স্টার একটা ফলো আপ স্টাফ করেসপন্ডেন্স একটা প্রতিবেদন করেছেন। সেটা হচ্ছে ইজ বাংলাদেশ গোয়িং টু স্কোয়ান্ডার ইটস ফ্রেশ স্টার্ট? Ask the Economist article points to challenge facing interim government. এটা সত্যি যে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশ কি গোয়িং টু স্কোয়ান্ডার ইটস ফ্রেশ স্টার্ট? আমরা যেই আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ে তোলার, সেটা কি সত্যিকার অর্থেই ঘটবে কিনা সে নিয়ে এবং আরো কিছু বিষয় নিয়ে ইকোনমিস্ট বা ইকোনমিস্ট সংবাদ ছেপেছে। দেশের গণতন্ত্র নিয়ে, নির্বাচন নিয়ে, এই যে আওয়ামী লীগ সরকারকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার উপরে। আমরা ইকোনমিক্সের সংখ্যাটি পড়ে নিলে আমার মনে হয় আমরা আরো অনেক কিছু জানতে পারবো। রেজিস্টারের সংবাদ দিয়ে আজকে শেষ করছি। আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক দিবেন, ফলো করবেন, এই প্রত্যাশা রেখে আজকে ছোট খবর বড় খবর কন্টেন্ট থেকে আমি ইসমাইল চৌধুরী, FM নিউজ থেকে
আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা রইল, আবার দেখা হবে।